রাজ কোনোভাবেই মানতে পারছে না সবকিছু। রানীকে ছাড়া তাকে থাকতে হবে, তার সাথে কথা বলতে পারবে না, দেখতে পারবে না সে তার রানীকে, এটা সে মেনে উঠতে পারছে না। একটানা মদ খেয়েই চলছে রাজ। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে তার। রাগে ফেটে পড়ছে সে। প্রাণসী, থাকতে পারবো না তোমাকে ছাড়া, মরে যাব আমি। তবে রাজ চৌধুরী হারতে শেখেনি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। একটু কথা না বলতে পারলেই বুক ফাটে আমার। আর তোমাকে ছাড়া থাকার প্রশ্নই আসে না। কোনো দিনও রাজ তোমাকে ছাড়া থাকতে পারবে না, কারণ রাজের সবটা জুড়ে শুধু তুমি আছো। রাজ তোমাকেই ভালোবাসে, আর তাই করবে। পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে। বলতে বলতে রাজমদের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। নিজের হাতটা দেওয়ালে ঘুষি দিল। চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে তার। রাজকে বারবার রানীর কিছু কথাই মনে করাচ্ছে। আমি পড়তে চাই, আমাকে পড়তে দিন প্লিজ, প্লিজ আমার পড়াশোনাটা নষ্ট করবে না, না আমাকে পড়তে দিন। রাজ কথাগুলি নিয়ে মাথায় নাড়াচাড়া করছে। মনে মনে হয়তো কিছু একটা প্ল্যান করে নিল সে। প্রাণসী, তুমি পড়বে, তোমাকে আমি পড়াব। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারব না। শুধু দেখো কি হয়। রাজের মুখে এক শয়তানি হাসি ভেসে আসল। রাত 10টা বাজে। রানীকে আদিতান আর মুমু বিকেলে বাসায় দিয়ে গিয়েছে। সে একটু অসুস্থ, তাই তার বাবা আর ভাই তেমন কিছু বলেনি। কি হয়েছিল রানী, বলো আমাকে। সব শেষ হয়ে গেছে ভাবি। মানে, কি বলছো তুমি? ভাবি, উনিও হয়তো আমাকে ভুলে যাবে। উনি আমাকে ফেলে চলে গিয়েছে, হয়তো আর আসবে না। এটাই ভালো হয়েছে হয়তো, তাই না ভাবি? রানীর নরম সুরে কথা বলায় ভাবি আর কিছু বলতে পারল না। তুমি থাকো, আমি তোমার খাবার নিয়ে আসি। খেয়ে কি হবে বলো তো ভাবি? যাকে ভালোবাসলাম সেই তো আর। বাদ দাও, খিদে নেই আমার ভাবি। শুয়ে থাকো, আমি আসছি। রানী বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। সেদিনের কথাগুলি মনে পড়ছে তার। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজের সেই মাতাল করা চাউনিটা বড্ড বেশিই মনে পড়ছে রানীর। রানী গুটি গুটি পায়ে ব্যালকনিতে গেল। রাজের সাথে কাটানো ব্যালকনির সময়টাও আজ মনে পড়ছে তার। বুকটা হাহাকার করছে। সব যেন শেষ হয়ে গেল তার। রানী চোখ বুজে 2 ফোঁটা পানি ছেড়ে দিল। সাথে সাথে রানীর মুখটা কেউ একজন চেপে ধরেছে। রানীর শরীরটা এমনিই খুব ক্লান্ত লাগছিল, আর এখন সে চিৎকার করার শক্তিটাও পাচ্ছে না। তারপরেও চাপা মুখ দিয়েই সে কথা বলতে চেয়েছিল। শুধু গঙ্গানির মতো শব্দ হচ্ছিল। অপর মানুষটাকেও দেখতে পাচ্ছে না সে। রানীর চোখগুলি ঝাপসা হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে রানী চোখ বুজে লুটিয়ে পড়ল মানুষটার উপর। ভাবি ঘরে ঢুকে রানীকে দেখল না। রানী রানী বলে নয়না ঘরের সবটা জায়গা দেখল কিন্তু পেল না। ব্যালকনিতে গেলে সে রানীর ওড়নাটা দেখতে পেল। আর নিচে একটা ব্ল্যাক কালার গাড়ি ছুটে গেল। নয়না নিজের স্বামীর কাছে গেল। শুনছ? রানীকে পাওয়া যাচ্ছে না তো। মানে, ঘরে শুয়েছিল, এখন নেই। নেই মানে কি? বললেই হলো নেই। সাইম বিছানা থেকে উঠে রানীর রুমে গেল। সব ঘরে দেখেছ? না, গিয়ে দেখো। একটু সময়ের মাঝেই বাসায় তুলপাড় লেগে গেল। রানী নেই, রানী নেই। রানী বাসার কোথাও নেই। নয়না, কি হয়েছিল বলো তো? বাবা, আমি রানীকে বলেছিলাম রাতের খাবার আনি, তুমি শুয়ে থাকো। ও কি বলেছিল তোমাকে? মা ও বলল যে ওর খিদে নেই।
তারপরেও আমি বললাম আমি আসছি, তুমি শুয়ে থেকো। ও তখন শুয়েছিল? হ্যাঁ বাবা, ও শুয়েই ছিল, কিন্তু খাবার নিয়ে ঘরে ঢুকলে আমি ওকে দেখিনি। মানে? হুম, ও ছিল না, আর আমাদের বাসার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল। তাহলে তো হলোই, সব লেটা চুকে গেল। বুঝলে বাবা, তোমার মেয়ে পালিয়েছে। কি? হ্যাঁ, ঠিকই বলছি। তোমাদের মেয়ে ঘর ছেড়ে সেই ছেলের হাত ধরে চলে গেছে, আর আসবে না। সাইমের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। রানী এটা কি করল সবাই ভাবছে। একটা কথা বলি আমি? তুমি আর কি বলবে নয়না? যা হওয়ার তো হয়েই গিয়েছে, আর বলে কি হবে? আসতে বলো না, চারপাশের মানুষ শুনবে। মানুষ এমনিতেই শুনবে। সত্যি কি আর চেপে রাখার জিনিস? বাতাসে ছড়িয়ে যাবে আমাদের বাসার মেয়ে পালিয়েছে। আল্লাহ, দোয়াই লাগে তুমি একটু চুপ করো। আমার মনে হয় না রানী চলে গিয়েছে। এত কিছুর পরেও বলছো? আরে আমার কথাটা থাক নয়না, আর বলতে হবে না। মা, আমার কথা একটু শুন। নয়না মা বলল তো চুপ থাকতে। আর কোনো কথা বলবে না তুমি। আমি? নয়না, আমি না করেছি কিছু বলতে। মানে না। নয়না চুপ হয়ে গেল। রানীর বাবা অনেকটা সময় চুপ থাকার পর বলল, ওই মেয়ের কথা যেন এই বাড়িতে আর কেউ না বলে। কেউ না। আমার কোনো মেয়ে নেই। ওই মেয়ে জাহান্নামে যাক। রানীর বাবা চলে গেল নিজের রুমের দিকে। রানীর মাও চলে গেল। সাইম নয়নার দিকে এক অগ্নি দৃষ্টি দিয়ে সেও চলে গেল। যেন সব দোষ নয়নার। নয়নাই বলেছে রানীকে চলে যেতে। নয়না বসার রুমে একা দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে না রানী পালিয়ে যাবে। ও নিজেই তো বলল ছেলেটা ওকে ছেড়ে চলে গেছে। সব শেষ হয়ে গেছে। ও তো পড়তে চায়, যার জন্যে নিজের ভালোবাসার মানুষটা কেউ ছেড়ে দিল। কিন্তু সে পালাবে কেন? আর যদি পালাবেই তাহলে ছেলেটাকে চলে যেতে বলেছিল কেন? যোগাযোগ করতেও তো মানা করেছে। তাহলে রানীর আবার কোনো বিপদ হয়নি তো? মিটমিট করে রানী চোখের পাতা খুলল। ঝাপসা লাগছে সব কিছু। রানীর চোখের পাতা অনবরত নাড়াচাড়া করছে। অনেকটা সময় যাওয়ার পর সে চোখ খুলে সব ঠিকঠাক দেখতে পেল। রানী সেইবারের মতো এখন কোনো অন্ধকার রুমের মাঝে বন্দী নয়। চারদিক ঝকমক করছে আলোতে। রানীর ভয় লাগছে নড়তে চড়তে। কারণ সেবার কিডন্যাপ হয়ে তো তার হাত পা মুখ সব বাঁধা ছিল। সেইবারের কিডন্যাপের কথা মনে হতেই, সেবার তো আমার ডেভিল কিডন্যাপার আমাকে কিডন্যাপ করেছিল। মনটাও কিডন্যাপ করে ফেলেছিল লোকটা। আজ আবার কে করল? উনি নিশ্চয় করেনি। এমনভাবে চলে যেতে বললাম, মানুষটাও চলে গেল। উনি সত্যিই কি আর ফিরবে না? কারো পায়ের আওয়াজ পেল রানী। ভাবনার জগৎ থেকে বাস্তবে এলো। থতমত হয়ে উঠল সে। নিজের হাত পায়ের দিকে তাকালে সে দেখতে পেল তার হাত পা আগের বারের মতো বাঁধা নেই। আর সে একটা বিছানার উপর শুয়ে আছে। একটু নড়েচড়ে সে উঠতে নিলেই কেউ একজন তার ঘরে এলো। ঘরে নয়, খুব কাছেই চলে এসেছে সে। রানী যে বিছানায় শুয়েছিল সে বিছানার একপাশে হাত রেখে মানুষটা অর্ধেক ঝুঁকে গেল রানীর দিকে। রানী বিছানায় তখনও শুয়েছিল। মানুষটাকে দেখে রানীর দম বন্ধ হওয়া। উপক্রম। রানীর চোখ যেন ছানাবড়া হয়ে গেছে। সেই চেনা মুখ, সেই চেনা মানুষটাকে দেখতে পেয়ে রানীর নিঃশ্বাসটাও আটকে গেছে। প্রাণসী, কি হলো, চুপ কেন তুমি?
অন্য কাউকে ভেবেছিলে নাকি? আপনি? ইয়েস প্রাণসী, আই এম রাজ। রাজ ছাড়া তোমাকে কিডন্যাপা করার সাহস অন্য কারও হবে না। আপনি আবার কেন আমাকে কিডন্যাপ করলেন? আপনাকে না, আমি। রাজ নিজের আঙ্গুল ঠেকাল রানীর ঠোঁটে। হুসসস। চুপ। যা বলেছিলে আর নয়। আর কোনো কথা শুনব না আমি। সরুন, আমাকে যেতে দিন, আমি বাসায় যাব। সরি প্রাণসী। মানে আজ থেকে তুমি এইখানেই থাকবে? কি বলছেন আপনি? রাজ উঠে দাঁড়াল। একটু দূরে গিয়ে বলল, ওয়েলকাম প্রাণসী। তোমাকে স্বাগতম আমার বাড়িতে। আর আমার লাইফেও তোমাকে সুস্বাগত জানাই মিসেস রাজ চৌধুরী। মিসেস রাজ চৌধুরী কথাটা শুনে রানী অপলকভাবে রাজের দিকে তাকিয়ে রইল। তো মিসেস রাজ চৌধুরী, আমার ওয়েলকাম কেমন লাগল? বিছানায় তাকিয়ে দেখো, তোমাকে ওয়েলকাম করার জন্যে আমি ফুল দিয়ে কিভাবে সুন্দর করে বিছানা সাজিয়েছি। শুধু বিছানা নয়, সারা ঘরের মাঝে ফুলের মেলা। রমরমা করছে আমাদের রুম। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি যাতা বলছেন? মাথার ভিতর কি তেলাপোকা ঢুকল নাকি? যে উল্টাপাল্টা যাই পারেন বলছেন। আমার মনে প্রাণে মাথা মগজে সর্বাঙ্গে শুধু তুমি আর তুমিই বিরাজ করো। আমার সবটা জুড়ে শুধু তুমি আছো প্রাণসী। রানী বিছানা ছেড়ে উঠে গেল। কিছু না বলেই সে চলে যেতে চাইল। রাজ এক টানে নিজের কাছে নিয়ে এলো রানীকে। একদম নিজের সাথে মিশিয়ে নিল তাকে। ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমার গণ্ডিটা এর মাঝেই। কোথাও যাওয়ার চেষ্টাও করো না। ছাড়ুন আমাকে। প্লিজ আমাকে বাসায় যেতে দিন। আমি বাসায় যাব। কোথাও যাবে না তুমি। এখানেই থাকবে এখন থেকে। না, আমি বাসায় যাব, আপনি ছেড়ে দিন আমায়। প্লিজ ছাড়ুন, যেতে দিন আমাকে। রাজের কাছ থেকে রানী নিজেকে ছাড়াবার খুব চেষ্টা করছে, কিন্তু রাজের সাথে সে পেরে উঠতে পারছে না। অনেকক্ষণ ধরে রানী জবরদস্তি করছে রাজের সাথে। রাজেও রাগ হচ্ছে। একটা সময় রাজের থেকে রানী নিজেকে ছাড়িয়ে নিল। চলে যেতে নিলেই রাজরানীর হাত ধরল। একটান দিয়ে নিজের কাছে আনে। গালের দুই পাশে হাত রেখে রানীর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। রানীও কেমন স্থির হয়ে গেল, যেন হিম শীতল হয়ে গেছে শরীরটা। মনে হয় হঠাৎ রাজের এমন আক্রমণের জন্যে সে প্রস্তুত ছিল না, যার কারণে সে বরফের মতো জমে গেছে। দীর্ঘ সময় পার হওয়ার পর রাজ রানীকে ছেড়ে দিল। খানিকটা দূরে গিয়ে রানী নিজের ঠোঁট মুছতে লাগল। মুছতে মুছতে রাগে রাজের দিকে তাকাল। তারপর ছুটল দরজার দিকে। দরজা বন্ধ ছিল। রানী চেষ্টা করেও খুলতে পারল না। ওটা খুলবে না। রানী কথা না বাড়িয়ে দরজা খোলার জন্যেই চেষ্টা করছিল। আরে বোকা, ওটা খুলবে না। লক করা আর চাবি আমার কাছে। রানী রাজের দিকে তাকাল। রাজে কাছে গিয়ে বলল, কেন করছেন আমার সাথে? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি বাসায় যাব। ছবিটা দিন আমাকে, আমি বাসায় যাব। স্টপ ইট ননসেন্স। ডেমেট, এক কথা কবার বলতে হচ্ছে তোমাকে? আমি বললাম তো তুমি কোথাও যাবে না। এখানেই থাকবে তুমি। রাজের ওমন ধমকে রানী চুপসে গেল। গুটি মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রানীর এমন ভঙ্গি দেখে রাজরানীর কাছে গেল। দুই গালে হাত রাখল। লিসেন প্রাণসী, প্লিজ সরি। দেখো, আমি বললাম তো তুমি এখন থেকে এখানেই থাকবে। বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থাকে না, তুমি জানো নিশ্চয়। রাজের কথা শুনে রানী ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল রাজের দিকে। সে ভেবে উঠতে পারছে না রাজ কি বলছে।
প্রাণসী, আমি তোমাকে বিয়ে করতে চাই। সিদ্ধান্তটা এই কারণে নিয়েছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বাঁচতেই পারবো না। কথা না বলে, দেখা না করে আমি মরেই যাব। কারণ তোমাকে খুব ভালোবাসি। তুমি তো পড়তে চাও, আমি পড়াব তোমাকে। আমার নিজের কাছে রেখে তোমাকে আমি পড়াশোনা করাবো। তাহলে তুমিও আমার সামনে থাকবে আর তোমার পড়াশোনাটাও হবে। প্লিজ প্রাণসী, আলমারিতে আমি তোমার জন্যে সব রেখে দিয়েছি, সব সাজিয়ে রেখেছি। তুমি তৈরি হয়ে নাও। আপনি কি বলছেন এই সব? কেন? আপনি আমাকে বিয়ে করবেন? হুম। কিন্তু আমি তো রাজি না। আপনি আমাকে বিয়ে করবেন কি করে? হোয়াট? ইয়েস মিস্টার রাজ চৌধুরী, আমি আপনাকে বিয়ে করব না। আমি আমার বাবা মাকে ছাড়া কখনো বিয়ে করব না। ওদের অমতে তো নয়। আমি আপনাকে বিয়ে করলে ওরা আমাকে কোনো দিন মেনে নিবে না, আমার সাথে কথাও বলবে না কোনো দিন। আর আমি সেটা চাই না। তাই আপনাকে বিয়েও করতে পারবো না। উফ অফ। লিসেন, রানী, সবাই মেনে নিবে। বিয়েটা হয়ে গেলে দেখবে তোমার বাবা মাও মেনে নিবে। ওরাও তোমার সাথে কথাও বলবে। সব ঠিক হয়ে যাবে প্রাণসী। আমার ফ্যামিলির সবাইও তোমাকে মন থেকে মানবে। আপনি যেমন আপনার ফ্যামিলিকে চিনেন, আমিও আমার পরিবারকে চিনি। আমার বাবা মা কোনো দিন মানবে না। তাই আপনাকে আমি বিয়েও করতে পারবো না। আপনি প্লিজ আমাকে যেতে দিন। রাজ রাগে রানীকে ছেড়ে দূরে গেল। এদিক ওদিক তাকিয়ে দেওয়ালে সজোরে একটা ঘুষি দিল। রাজের এমন কাণ্ডে রানী ভয়কে গেল। রাজ অনেকটা সময় নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। অবশেষে মনকে সে স্থির করে নিল। না প্রাণসী, ভালোভাবে বললে তুমি শুনবে না। তোমাকে সেইভাবেই বলতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে সেটা তো বাঁকাতে হয়। এটা চিরাগত প্রথা। আমি বিজনেস করি রানী। বাংলাদেশের বিশেষ বিজনেসম্যানের মাঝে আমার নামটা ঝকঝক করছে। বিশ্বের কত বড় বড় কোম্পানির সাথে ডিল করি। আর সেই রাজ চৌধুরী তোমার কাছে হেরে যাবে সেটা মানা যায় না। আর আমি হারতেও শিখিনি। মনে মনে কথাগুলি ভেবে সে রানীর কাছে গেল। রানীর এক বাহুতে ধরে। ঘরের ওই কোণাতে দেখো, ওখানে সিসি ক্যামেরা আছে। এতক্ষণ যা হলো সব রেকর্ড আছে। তোমার ঠোঁটে যে আমি কিস করেছি সেটাও আছে। এখন এটা কেউ দেখলে কি হবে বলো? কোনো দিন বিয়ে হবে তোমার? আর তোমার বাবা মার বা কি হবে? লজ্জায় তারা আর বাঁচতেই পারবে না। মাথা কাটা যাবে তার। রাজে কথা শুনে রানী তার দিকে তাকাল। গড়গড় করে চোখ দিয়ে পানি বইতে লাগল তার। হ্যাঁ প্রাণসী, ঠিক বলছি। এখন তুমি ঠিক করো, তুমি বিয়ে করে ঠিকভাবে পড়াশোনা করবে নাকি এটা দেখিয়ে তোমার মা বাবার মাথা কাটবে? হারি আপ রানী, তাড়াতাড়ি উত্তর দাও। কি করবে তুমি এই 2 মিনিটের মাঝেই সিদ্ধান্ত নাও। রানী ঠাই দাঁড়িয়ে আছে। মুখের কথার যেন খরা ধরেছে তার। গলা শুষ্ক হয়ে আছে। কোনো কিছু বলছে না। ঠাই দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফেলছে। তোমার 2 মিনিট শেষ। আমি ধরে নিচ্ছি তুমি বিয়েতেই রাজি। কারণ তুমি ওটা কোনো দিনও হতে দিবে না, আমি জানি। আই নো প্রাণসী। কাম, এদিকে আসো না। রাজ রানীকে টেনে আলমারির কাছে নিয়ে গেল। রানীও কাঠের পুতুলের মতো যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে সে। রাজ আলমারি খুলে একটা বেনারসি বের করল। সাদা আর গোল্ডেনের মিশ্রণ। লাগছেও দারুণ। শাড়িটা আর এই গয়নাগুলি পরে নাও। রানী, আমি জানি এটা তুমি মানতে পারছো না। কিন্তু দেখো, বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।
রাজ তাকে এত বুঝাচ্ছে কিন্তু রানীর যেন হুঁশি নেই। তার কানে কোনো কথাই যাচ্ছে না। ওয়াশরুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। রানী প্লিজ যাও। রানী, রানী। রাজের ধমক শুনে রানী কেঁপে উঠল। যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। রানী কোনো সাড়া শব্দ না করে গুটি গুটি পায়ে ওয়াশরুমে ঢুকল। প্রায় 1 ঘন্টা হয় রানী ওয়াশরুম থেকে বের হয় না। রাজের এখন চিন্তা হতে লাগল। ওয়াশরুমের দরজায় রাজ অনবরত ধাক্কাতে থাকে। রানীর কোনো শব্দ নেই। রাজ চিল্লাচিল্লি করছে, তারপরেও কোনো কথা ভেসে আসছে না রানীর। রাজ এখন গিয়ে দরজা ভাঙ্গার প্রস্তুতি নিল। 2 বার ধাক্কা দিতেই রানী নিজে দরজা খুলল। চোখগুলি লাল হয়ে আছে। ভিজে শরীরে পাথরের মতো স্থির হয়ে আছে সে। রানীর এমন অবস্থা দেখে রাজের বুকে লাগল। আলমারি থেকে একটা কালো 3 পিস বের করে দিল। রানীর দিকে এগিয়ে বলল, কাপড় চেঞ্জ করে নাও। রানী, আমি কিছু বলছি। রানী। রানী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নিচের দিকে। চোখের পাতা পড়ছে না, যেন শোকে জমে গেছে। রাজ কোনো উপায় না পেয়ে 3 পিসের ওড়নাটা দিয়ে নিজের চোখ বাঁধে নিল। অনুমান করে সে রানীর শরীরের হাত দিল। রানী রাজের দিকে তাকাল। আর ভিজে শরীরে রানীকে স্পর্শ করে রাজের বুকটা ধুকধুক করছে। যদিও রাজের চোখ বাঁধা ছিল। আমি চাইলে তোমার সবটা আত্মসাৎ করতে পারতাম, কিন্তু আমি তোমাকে বিয়ে করব, তাই অপবিত্র করতে চাই না। সেটার মাঝে ভোগ থাকে, সুখ না। নিজের অর্ধাঙ্গিনী রূপে সবটা নিব, তার আগে কখনো নয়। রাজের কথা শুনে রানী বোকার মতো তাকিয়ে রইল তার দিকে। রাজের একটা ফিলিংস কাজ করছে, কিন্তু সে অন্য কিছু চায় না। তার মাঝে কোনো কুমতলব নেই। কিন্তু উয়ে শয়তান, সে তো ঠিক থাকতে দেয় না। পথভ্রষ্ট করাই তার লক্ষ্য। একটা ঘরে কোনো অবিবাহিত তরুণ তরুণী থাকলেও তৃতীয় ব্যক্তিটা শয়তানি হয়। কিন্তু রাজ তা বুঝতে পারছে। তাই রাজ খুব তাড়াতাড়ি করে রানীর কাপড় পাল্টে দিল। রাজের এক একটা স্পর্শে রানী এক একবার কেঁপে কেঁপে উঠল। চোখ থেকে ওড়নাটা খুলে রানীকে ঢেকে দিল। আধপাজো করে সে রানীকে নিয়ে বিছানায় গেল। রানীকে বসিয়ে, রাত হয়েছে, আজ না হয় বিয়ে নাই বা হলো, তবে কাল হবেই ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ফেরাতে পারবে না। টুনিকে আজ আসতে বারণ করেছিলাম, তাই ঘরে কিছু রান্না নেই। খাবার অর্ডার করে আনছি, তুমি বসে থাক। এই বলে রাজ ঘর থেকে বের হল। রানী জানে রাজ অত্যন্ত চালাক ব্যক্তি। সে কোনো কাজে গাফিলতি করবে না। সে বার কিডন্যাপ করার পর সে দরজা বাহির থেকে লাগিয়ে গিয়েছিল। আজ তো বাসায় এনেছে, নিশ্চয় দরজা লক করে গেছে। রানী বৃথা চেষ্টা না করে বসে রইল। দরজার দিকে এগোল না। ঘরে এসি অন। এতটা সময় ঠান্ডা পানিতে ভিজে থাকার কারণে রানীর শীত শীত লাগছে। এমনিতেও হালকা শীত পড়ছে। সব মিলিয়ে রানী পুরো কাঁপছে। বিছানার পাশ থেকে কম্বলটা হাতে নিল। সাদা বেনারসি তার দিকে অপলক তাকিয়ে আছে। এত গয়না রাখা বিছানার মাঝে। সবগুলির দিকে একবার চোখ বুলিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিল, ঠিক যেমন সেদিন রাজ দিয়েছিল। তারপর কম্বল মুড়ি দিয়ে সে বিছানার একপাশে শুয়ে পড়ল। রাতের খাবার এনে রাজ দেখে রানী ঘুমিয়ে পড়েছে। কান্নার পর ঘুমটা খুব ভালো আসে, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। রাজ রানীর মাথায় একটা চুমু দিয়ে চলে গেল। রাত 12টা বাজে। রানী মুড়ামুড়ি করছে। পিটপিট করে তাকিয়ে দেখল রাজ তার পাশে বসে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে হয়েছে তার দিকে। চোখের পাতা যেন সরছেই না।
আপনি উঠো, সকাল হয়ে গিয়েছে, আগে উঠো। রানীকে টেনে তুলল রাজ। ফ্রেশ হয়ে নাও, এখনো অর্ধেকটা রাত বাকি। ফ্রেশ হয়ে এসো, খাবে। খিদে নেই। চুপ। রাজ ধমক দিয়ে চলে গেল নিচে। একটু পর এসে দেখে রানী মাথা নিচু করে বসে আছে। রানীকে অনেক জুড়ে খাইয়ে দিল রাজ। নিজের হাতেই খাইয়ে দিয়েছে। তখন রানী রাজের দিকে তাকিয়েছিল ফ্যালফ্যাল করে। ভালোবেসে এতটা পাগলামি একটা মানুষ করতে পারে কি করে? এই ভাবনাটা রানীর মাঝে থেকে যেতেই চাইছে না। রাতটা খুব ভালোভাবেই কাটল। রানী কোনো রকম পালাবার চেষ্টা করেনি। করলেও সে বৃথা হতো, সেটা ও ভালোই জানে। রাজও তেমন ব্যবস্থা করেনি যে রানী চাইলেই পালিয়ে যেতে পারবে। রানী রাজের ঘরে ছিল, আর রাজ পাশের রুমে গিয়ে শুয়েছিল। কারণ তার মাঝে কোনো রকম খারাপ চিন্তা ছিল না। প্রকৃত ভালোবাসাগুলি এমনই হয়, সেটার মাঝে থাকে পবিত্রতা, কোনো রকম ভোগবিলাসিতা নয়। যেটার মাঝে ভোগবিলাসিতা থাকে সেটার সাথে আর যাই হোক ভালোবাসা নামক পবিত্র শব্দটা যায় না। সকাল সকাল রাজ উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়েছে। এটা তার নতুন রুটিন নয়। রানীর সাথে দেখা হওয়ার পর থেকে প্রতিদিন কার নিত্য ঘটনা এটা। নামাজ পড়ে আল্লাহর কাছে একটাই চাওয়া, রানীকে যেন নিজের করে পায়। রাজ নামাজ পড়ে একটু জগিং করে, নাস্তা করে, তারপর রানীর সাথে দেখা করতে যায়। অবশেষে অফিস জয়েন্ট করে। রাজ টুনিকে বাসায় আসতে বলল। টুনি বলেছে একটুক্ষণের মাঝেই চলে আসবে সে। রাজ বাগান থেকে হেঁটে এসে নিজের রুমের দিকে গেল। রানী তখনও শুয়েছিল। রাজ গিয়ে অনেকটা সময় রানীর মাথার পাশে বসে থাকে। কপালে একটা পরশ দিয়ে আবার চলে যায়। রানী তখন সজাগ ছিল। ঘুম ভেঙেছে, তারপরেও শুয়েছিল। একবারও চোখ খুলেনি। রাজের এমম কাণ্ড দেখে সে অবাক না হয়ে পারে না। ক্রমে ক্রমে সে বিস্মিত হচ্ছে। যার কোনো তল খুঁজে পায় না রানী। রাজের মনটা ভালোই ছিল। রানী এই সুযোগে রাজকে একটু বোঝানোর চেষ্টা করতে চেয়েছে যেন তাকে বাসায় যেতে দেয়। তার পরিবারও হয়তো তাকে নিয়ে চিন্তা করছে। বাসায় যাওয়াটা তার প্রয়োজন। রানী ফ্রেশ হয়ে নিচে গেল। রাজ তখন ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছিল। রানীকে রাজের রুম থেকে নামতে দেখে টুনি তো বিষম খেল। রান্নাঘরে দাঁড়িয়ে টুনি হা করে তাকিয়ে দেখছিল। আপনার সাথে কিছু কথা ছিল। টুনি রান্নাঘর থেকে এসে বলল। আপামনি, আপনি এখানে? টুনি, আমি তোমার সাথে পরে কথা বলি। টুনি আবার নিজের জায়গায় চলে গেল। আপনার সাথে একটু ঘরে যাও, আসছি। রানী নিঃশব্দে চলে গেল উপরে। বলো, কি বলবে? রাজের কণ্ঠ শুনে রানী পিছন ফিরল। রাজের দিকে এগিয়ে, শুনুন, আশা করি তুমি বিয়ে ছাড়া কথা বলবে। আপনি প্লিজ একটু শুনুন আমার কথা। এই রকম করবেন না প্লিজ। বিয়ে? চুপ, কোনো কথা বলবে না। সকালের নাস্তা করে তৈরি হয়ে নিবে, কাজী এসে বিয়ে পড়াবে। আমি চাইব এর বেশি আর কোনো কথা না হোক এটা নিয়ে। রাজ ঠ্যাং ঠ্যাং করে রুম থেকে বের হয়ে গেল। আর রানী মুখ থুবড়ে বিছানার উপর বসে পড়ল। আর কোনো পথ নেই, কোনো উপায় নেই বিয়ে আটকানোর। টুনি, দাদা ভাই, রানীর কে ডেকে আনো। ঠিক আছে দাদা ভাই। জিজ্ঞেস করবি রানী এখানে এত সকালে কেন? এটাই তো না, মানে ওর সাথে আমার বিয়ে হবে। রানীকে আমি বিয়ে করব। আর কিছু জিজ্ঞাস না করে যা। বিয়ের কথা শুনে টুনি রসগোল্লা চোখ নিয়ে তাকিয়েছিল।
আরে ভেড়ার মতো না তাকিয়ে গিয়ে আনবি তো তাকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। টুনি রানীর কাছে গেল। তার খুশি খুশি মন নিয়ে রুমে ঢুকল। কি চাই? হবু ভাবিমনি। লাড্ডু হবু টবু। এখানে এসেছ কেন? রং দেখতে? দেখতে এসেছ তোমার ডেভিল সাহেব আমাকে কিভাবে কিডন্যাপ করে এনেছে? নাউজুবিল্লাহ, এসবের আগা মাথা আমি কিছু জানি না। চুপ। তোমার দাদাভাইকে বলে দাও পারবো না আমি কোথাও যেতে। আমি খাবো না। কিছু খাবো না আমি। বাঁচবে কিভাবে? না খেয়ে মরে যাব। তারপরেও দরকার নেই। ওই গন্ডার একা একা খাক। খেয়ে আরো শক্তিশালী হোক। যেন আরো শত শত মেয়েকে এইভাবে কিডন্যাপ করে আনতে পারে। আরে ওটা তো ডাকাতের চেয়েও অধম। মানুষ নাকি উনি? আস্ত গন্ডার। একটা ডেভিল কিডন। টুনি তুই নিচে যা। টুনি বাধ্য মেয়ের মতো চলে গেল নিচে। রাজরানীর জন্যে নাস্তা নিয়ে রুমের ভেতরে ঢুকল। তোমাকে নিচে যেতে হবে না। ইভেন কোথাও না। আপনি এখানে এসেছেন কেন? চলে যান। একা থাকতে দিন। আমি খাবো না। এই সব ঘাসটাস নিয়ে যান এখান থেকে। আমি না খেয়েই থাকব। আপনার মতো গন্ডারের হাতে নাই বা খেলাম। দরকার নেই ওই রকম হাতে খাওয়ার। যেই হাতে কিডন্যাপ করেন সেই হাতেই খাইয়ে দেন। দরকার নেই আমার এইস। রাজ খুব স্বাভাবিকভাবে রানীর মুখে রুটি আর ডিমের টুকরা ঢুকিয়ে দিল। যেন কোনো কিছুই হয়নি। রানী খাবার নিয়ে বকবক করছে। অথচ সে স্বাভাবিক। রাজ শান্তভাবে রানীকে খাইয়ে দিচ্ছে। কে বলবে এই লোকটার মাঝে অনেক রাগ আছে? কেউ বলবে রাগ উঠলে সে সবকিছু শেষ করে দিতে চায়। কেই বা বলবে রাগ উঠলে সে নিজের মাঝে থাকে না। বরং তাকে খুব কেয়ারিং একটা লোক মনে হচ্ছে এখন। খুব শান্ত ব্যবহার করছে রানীর সাথে। তার এত বকবক করা সত্ত্বেও সে রানীকে সহ্য করছে। রানীকে খুব যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে। সেই যে সকালে রাজ তাকে জোর করে নাস্তা খাইয়ে গিয়েছে আর রুমে আসেনি। রানী রাজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। কোনো শব্দ নেই। কোনো বকবক নেই। নেই কোনো চঞ্চলতা। আপামনি। আপামনি। হ্যাঁ। দাদাভাই বলল। এ নিয়ে বিনিয়ে বলতে হবে না টুনি। সরাসরি বলো। আপনি তৈরি হয়ে নিন। বিয়ের জন্যে? তুমি যাও। কিছু বলবে? আপামনি আপনার মনটা খুব খারাপ। এত হাসি খুশি মেয়েকে এইভাবে মানায় না। আপনি কষ্ট পাবেন না দাদাভাই অনেক ভালো মানুষ। আপনি আস্তে আস্তে বুঝবেন। উত্তরে রানী একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। টুনি তুমি এখন যাও। দরকার হলে আমি তোমাকে ডাকব। ঠিক আছে। টুনি চলে গেল। রানীর মাঝে এক আনমনে ভাব কাজ করছে। সে উদাসীন। কোনো কিছুই যেন তার ভালো লাগছে। সবকিছু মন খারাপটা গিলে গিলে নিচ্ছে। কিছুই ভালো লাগছে না তার। প্রাণসী। রানী ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু পিছন ফিরল। আবার বাহিরের দিকে নজর রাখল। প্রাণসী এদিকে আসো। মন খারাপ? প্লিজ মন খারাপ করো না। রানী। রানী খুব স্বাভাবিকভাবে উত্তর দিল। বলুন কি বলবেন। এদিকে আসো। কোনো দরকার? হুম আসো। রানী ব্যালকনি থেকে রাজের দিকে অগ্রসর হল। আসার সময় রানী হুচট খেয়ে পড়ে যেতে নিলেও রানী নিজেকে সামলে নিল। আসতে এখনই তো পড়ে যেতে। জীবনের এত বড় একটা ধাক্কা যখন মেনে নিতে পেরেছি তার কাছে এই সামান্য হুচট কিছুই না। বলুন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো। কেন?
যা বললাম তা করো। রানী 30 মিনিট পর ওয়াশরুম থেকে ফিরে এলো। রানী এসে দেখে রাজ এত গয়না বিছানার উপর সাজিয়ে রেখেছে। চলে এসেছ? এদিকে আসো। শাড়িটা পরে এইগুলি পরে নাও। কি হলো? রানী তখনও চুপ ছিল। ম্যাম, আপনি কি শাড়ি পরতে জানেন নাকি? কখনো পরিনি। থাক, শাড়ি পরার দরকার নেই। শাড়ি পরতে পারো না? আপনি কানে বয়রা? হোয়াট ইজ বয়রা? কি হলো? কিছু না। আপনি তো বিয়েটা করবেনই, তাই এইভাবেই করুন। সাজার দরকার নেই। এটা কোনো আনন্দের উৎসব নয়। অবশ্যই এটা আনন্দের উৎসব। বিয়ে যখন হচ্ছে তখন তুমি নতুন বউয়ের মতোই বিয়ে করবে। ওয়েট। রানীকে ওয়েট করতে বলে রাজ চলে গেল। প্রায় 1 ঘন্টা পর সে এলো। আসো। ওয়াশরুম থেকে ব্লাউজ আর কি যেন বলে সেটা পরে এসো। কি? আমি তোমাকে শাড়ি পরাব? মানে কি? যা বললাম তা করো। দেখুন আপনি কি বিশ্বাস করতে পারো? আশা করি ঠকবে না। খারাপ কিছু চাইলে আগেই আদায় করতাম। যেটা বললাম সেটা করো। আমার শাড়ি পরতে হবে না। এইভাবেই আমি। চুপ। শাড়ি তুমি পরবে। ঠিক আছে, তাহলে টুনিকে ডাক দিন। ও তোমার থেকেও ছোট। ও পারবে না। আমিই শাড়ি পরাব। তাহলে আমারটা আমিই পরব। আপনার দরকার নেই। শেট আপ ননসেন্স। যাও। আপনি শাড়ি পরাতে জানেন? না। তো? শিখছি। তাহলে ইউটিউব থেকে আমিও শিখে নিব। ও ডেমেট, আমিই শাড়ি পরাব তোমাকে। আরে প্রাণসী, কার ভাগ্যে এমন হয় যে স্বামী বিয়ের দিন তাকে শাড়ি পরিয়ে দেয়? দেখ, ওকে ওগুলিও আমিই পরিয়ে দিচ্ছি। ওই না না। রানী পেটিগোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে গেল। খুব লজ্জায় রানী পেটিগোট আর ব্লাউজ পরে রাজের সামনে এলো। রানীকে এভাবে দেখে রাজের মাথা নষ্ট। সে যেন নিজের মাঝে নেই। রানীর ধবধবে সাদা পেটের দিকে তাকিয়ে রয়েছে রাজ। রানীর খুব অস্বস্তি হচ্ছে। উমুম। রানীর কর্কশ কণ্ঠে রাজ নড়েচড়ে দাঁড়াল। সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে বলল, এদিকে আসো। রানী রাজের কাছে গেল। রাজ বিছানা থেকে সাদা আর গোল্ডেন কালারের বেনারসি টানিয়ে রানীকে পরাতে লাগল। রানীর নরম দুধে আলতা পেটে স্পর্শ করলে রাজের মাঝে একটা অনুভূতি হতে লাগে। আর রাজের স্পর্শে রানী কেঁপে ওঠে। বেচারা রাজ ভিডিও দেখে নিজের হবু বউকে ভালোই শাড়ি পরিয়ে দিল। তারপর রানীকে নিয়ে আয়নার সামনে গেল। রানী নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছে, এত সুন্দর লাগছে তাকে। জীবনের প্রথম শাড়ি পরল, তাও আবার ভালোবাসার মানুষটার হাতে। কয়জনেরই বা এমন হয়? রাজ অনেক সুন্দর করেই রানীকে শাড়ি পরাল। বিছানা থেকে গয়না এনে রানীকে পরিয়ে দিল। আরে আমি কি গয়নার দোকান নাকি? এত গয়না পরাচ্ছেন কেন? চুপ। রানী চুপ করে বসে থাকল। রাজ গয়না পরিয়ে রানীকে ড্যাবড্যাব করে দেখতে লাগল। মনে হচ্ছে কোনো হুড়পড়ি বসে আছে তার সামনে। কাজল নিয়ে রানীর হরিণ চোখ কাজলে কালো করে দিল রাজ। আয়নায় রানীকে দেখে তার মনে হচ্ছে এখন যেন রানীকে হুড়পড়ির চেয়ে সুন্দর লাগছে। হুড় যেন রানীর কাছে কিছুই না। রানীও নিজের এই অপূর্ব রূপ দেখে নিজেই অবাক হচ্ছে। নিজের কাছেই তার নিজেকে দারুণ লাগছে। আর রাজের কাছে কি লাগছে সে নিজেও বুঝতে পারছে না। মনে হচ্ছে তার প্রাণসীকে বুকের গহীনে লুকিয়ে রাখতে, যেন এই মায়াবী রূপ অন্য কেউ দেখতে না পায়। এই প্রাণসী, তুমি মানুষ নাকি সত্যিই কোনো হুড়? এমন রূপ মনে হয় প্রথম দর্শন করলাম।
তোমার ওই হরিণ কালো চোখ থেকে নিজের চোখ ফেরাতে পারছি না। তোমাকে নিজের বুকের মাঝে লুকিয়ে রাখতে মন চাইছে। খুব করে টানছে আমার দিকে। মাশাল্লাহ, আল্লাহর এই অপরূপ রূপ যেন আমার চোখেই বিস্তার করে। আমার প্রাণশীর এই রূপ যেন অন্য কেউ দর্শন না করে। আল্লাহর এই সৃষ্টির রূপ যেন সারা জীবন উনার সৃষ্টির মাঝে বিরাজ করে। দিনের 12টার দিকে রাজ আর রানীর বিয়েটা হয়ে গেল। কাজী দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে তারা এক সূত্রে গাঁথা পড়ল। সারা জীবন একসাথে থাকার পথ হয়ে গেল। আল্লাহ ছাড়া এখন আলাদা করতে পারবে না কেউ। রাজ উপরের বারান্দায় দাঁড়াইয়ে ক্যামেরা দেখছিল। আসলে ক্যামেরা নয়, রানীর মায়াবী ছবি দেখছিল। লুকিয়ে লুকিয়ে অনেকগুলি ছবি তুলেছে রানীর। ছবিও অনেক সুন্দর হয়েছে, হয়তো না জানিয়ে তোলার কারণেই। রানী নিচে বসেছিল। ভাবিমনি। টুনির কথায় রানী তার দিকে তাকায়। বিয়ে তো হয়েই গেছে, ভাবিমনিই ডাকবো আমি। কিছু আনি আপনার জন্যে? না টুনি, আমার ভালো লাগছে না। একটু জুস টুস খান। না টুনি, আমাকে এক গ্লাস পানি দাও। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। আপনি বসুন, এই নিন পানি। হুম। রানী টুনির হাত থেকে পানিটা নিয়ে ঠকঠক করে শেষ করে নিল। উপর থেকে দাঁড়িয়ে রাজ সবটা লক্ষ্য করছে। আরও লাগবে? না। আপনার মন খারাপ তাই না? ভাবিমনি, আপনি কি রাজি ছিলেন না? তুমি অনেকটা ছোট তো টুনি, তাই বুঝবে না। বাদ দাও। তবে আমাদের সবাইকে একটা না একটা সময় হারতেই হয়। অন্য একটা মানুষের দেখানো পথে বাধ্য হয়ে চলতে হয়। বড় হও, তখন পরিস্থিতি তোমাকে বুঝাবে। রাজ বুঝতে পারছে রানীর অবস্থাটা। সে নিজেও এমনটা করতে চায়নি, কিন্তু রানীর কিছু কথা তাকে খুব জ্বালিয়েছে। রাজও তাকে পড়াতে চায়, তাকে ছাড়াও সে থাকতে পারবে না, তাই এমনটা করল। সন্ধে হয়ে আসছে, রাজ সেই যে দুপুরে বের হয়েছিল আর আসেনি। রানী বসে আছে পাথরের মতো। কষ্ট লাগছে, তবে বুঝাতে পারছে না, প্রকাশ করছে না। কেই বা বুঝবে? যে মানুষটাকে ভালোবেসেছে সে তো আর বুঝল না, তাকে বুঝাতেও পারল না। রানী চুপচাপ বসে আছে। আজ টুনি এখনো বাসায় যায়নি, না হলে চলে যায়। টুনি রানীর ঘরে গেল। ভাবিমনি। হুম। খাবেন না? ভালো লাগছে না। তুমি আজ থাকবে? তোমার সমস্যা না হলে থেকে যেতে পারো। না কিন্তু। কিন্তু কি? আজ আমি চলে যাব, কিন্তু কাল থেকে সব ঠিকঠাক করে চলে আসব। তোমার ইচ্ছা। ভাবিমনি, খাবেন না কিছু? তুমি রেডি করে রেখে চলে যাও, আমি পরে খেয়ে নিব। ঠিক আছে, আমি আরেকটু বসি। এখনো তো দাদাভাই আসেনি, 7টা বাজে, এখনো আসছে না কেন কে জানে। আপনি ভয় পাবেন, দাদাভাই আসলেই না হয়। না টুনি, আমার জন্যে তোমাকে বসে থাকতে হবে না, তুমি চলে যাও। আমি ভয় পাব না। জীবনের উপর দিয়ে এমন ঝড় বইলে কেউ ভয় পায় না। কি বুঝবে না? তুমি গেলে এখনই চলো যাও, না হলে আরো রাত হয়ে যাবে, তোমারও সমস্যা হবে। ঠিক আছে ভাবিমনি, আপনি থাকেন, আমি যাই। হুম। টুনি সব টেবিলে সাজিয়ে রেখে চলে গেল। আর রানী একা এত বড় বাড়িতে বিছানায় বসে আছে। একটুও ভয় করছে না তার। সনসন করে ব্যালকনি থেকে বাতাস আসছে। রানীও তবুও আজ চুপচাপ, কোনো কথা নেই। ভয়ডর যেন সব শেষ হয়ে গিয়েছে তার। রাত 9:50 বাজে। রাজ এসেছে। নিজের রুমে গেল। রানী তখন বিছানায় বসা। রাজের চোখ মুখ লাল।
এখনো বসে আছো? আমি জানি না কিছু। ভাইয়ার বিয়েতে দেখেছিলাম ভাবিকে এভাবেই বিছানায় বসে থাকতে, তাই আমিও। আজ কি রাত জানো? আজ বাসর রাত। এই রাতে প্রতিটা স্ত্রী তাদের স্বামীর কাছে নিজেকে সঁপে দেয়। তাদের মিলনের রাত হয় এটা। এই রাতে স্বামী স্ত্রীরা নতুন দাম্পত্য জীবন শুরু করে। তাই এইভাবে বসে নিজের স্বামীর জন্যে অপেক্ষা করে। তাই বলে আমি তোমাকে বলছি না এইসবের কথা। তুমি অনেকটা ছোট। জানি বিয়ের পূর্ণ বয়স তোমার হয়নি, কিন্তু বিয়েটা করতে হয়েছে। আমিও। বাদ দাও। আমি তোমাকে পড়াতে চাই। কাল থেকে তুমি কলেজ যাবে। দেখেছ এই একটা দিনে আমি তোমার সব রকম ব্যবস্থা করে রেখেছি। আমাদের রুমের বা পাশে যে রুমেটা আছে সেখানে তুমি তোমার বই সব পাবে। কাল কলেজ যাবে। তৈরি থেকো। দেখো চাইলেই আমি তোমার থেকে সবটা আদায় করে নিতে পারতাম। এখনো পারি। সেই হিম্মত আমি রাখি। কিন্তু আমি চাই না এটা করতে। যেদিন ভালোবেসে তুমি নিজে তোমাকে আমার কাছে সঁপে দিতে চাইবে সেদিনই আমি তোমার কাছে যাব। তুমি ঠিক যে দিন চাও আমি তোমার কাছে আসি, সেদিন আমি সম্পূর্ণ রূপে তোমাকে নিজের করে নিব। তাছাড়া তোমার ভয় নেই। এখানে তোমার অমতে আমি তোমার কাছে যাব না। তোমাকে ভালোবেসেছি। ভালোবেসেই অপেক্ষা করব। কারণ বিশ্বাস আছে মন থেকে চাইলে আল্লাহ সব কবুল করে। রানী নির্বাক করে রাজের কথা শুনছিল। ঘুমিয়ে পড়ো বলেই রাজ নিজের শরীর থেকে জামাকাপড় খুলে একটা টি শার্ট পরে নিল। তারপর বিছানার একপাশে এসে কাত হয়ে শুয়ে পড়ল। এবার রানী টলটল করে চোখের পানি ছেড়ে দিল। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। রাজের কথাগুলি সুর হিসেবে কানে লাগছে তার। চোখ ভর্তি পানি নিয়ে সেও অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। রাজ আর নিজেকে ঠিক রাখতে পারেনি। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। রাজ শুধু পারছে না চিৎকার করে কাঁদতে। বুকের ভিতর খুব কষ্ট লাগছে তার। শুয়ে শুয়ে রাজ নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে। ভালোবাসার বিসর্জন। ভালোবাসার মানুষটা তার খুব কাছে। এক হাতও দূরত্ব নেই তাদের মাঝে। তারপরেও কতটা দূরত্ব মনের মাঝে। দুজন দুপাশে শুয়ে শুয়ে কান্না করছে। অথচ কেউ কাউকে বলতে পারছে না। রাজের বুক ফাটা কষ্ট রানী দেখছে না। রাজের খুব কষ্ট লাগছে আর পারছে না সে সইতে। কান্না করতে করতে যখন ফুফানি শুরু হয়ে গেল রাজ বিছানা ছেড়ে উঠে গেল। অনেকটা দৌড়ের ভঙ্গিতে ওয়াশরুমে চলো গেল। ওয়াশরুমে দরজা লাগিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে। একটা ছেলে খুব সহজে মেয়েদের মতো কাঁদতে পারে না। তারা ফুপিয়ে কাঁদতে জানে না। তার চোখের পানি আসার জন্যে অনেকটা কষ্ট বুকের মাঝে লুকায়িত থাকতে হয়। খুব সহজে কান্না করে না একটা ছেলে। বুকের চাপা কষ্টটা যখন সে আর সহ্য করতে না পারে তখনই সে ফুপিয়ে কেঁদে ওঠে। ছেলেদের চোখের পানি অনেকটা দামি। তাদের এক একটা চোখের পানির ফোঁটা বুকের গভীরে লুকিয়ে থাকা এক একটা আর্তনাদ। রাজ অনেকটা সময় নিয়ে ওয়াশরুম থেকে এসে আবার কাত হয়ে শুয়ে পড়ল। রানী তখনও বুকের জ্বালা কান্নায় মেটাচ্ছিল। রাজ উঠে ফ্রেশ হয়ে নামাজে গেল। নামাজ থেকে এসে সে রুমে ঢুকল। রানী তখন ঘুমেছিল। রাজ বিছানা থেকে একটু দূরে দাঁড়িয়ে ডাকল, রানী, রানী। রানীর কোনো সাড়া না পেয়ে রাজ কাছে গেল। রানীর ঘুমন্ত চেহারাটা রাজকে বড্ড টানছে। কতটা মায়া রয়েছে মুখটার মাঝে। মায়া উপচে পড়ছে ঘুমন্ত রানীর মুখমণ্ডল থেকে। রাজ না পেরে রানীর কপালে একটা চুমু দিল। মনে মনে বলতে লাগল, প্রাণসী আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তবে বলতে পারছো না, কারণ তোমাকে জোরপূর্বক বিয়ে করেছি আমি।
তোমার মনে একটা কষ্ট আছেই। আমি চাই তুমি নিজে থেকে আমার কাছে আসো। সব কিছু ভুলে তোমার সব আশঙ্কা দূর করে এসো। আল্লাহর কাছে আমি দোয়া করি তোমাকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি আমার করে নিতে দেয়। এতটা কাছে থেকেও নিজেকে যে কিভাবে তোমার থেকে দূরে রাখি সেটা শুধু আমিই জানি। কষ্ট হয় তবে ধৈর্য ধরি। ধৈর্যের ফল যে মিঠা হয়। রাজ নিজের ভাবনা রেখে রানীকে ডেকে তুলল। আরে মা, যাও তো, কলেজের বহু দেরি, আমার এই রাজরানী ঘুমটা শেষ করো না। আমাকে ঘুমাতে দাও। দরকার হলে আমার বদলে তুমি যাও কলেজে, তারপরেও আমাকে ঘুমাতে তো দাও। রানীর এই বিলাপ শুনে রাজ হাঁ করে তাকিয়ে আছে রানীর দিকে। বলে কি মেয়ে, তার বদলে তার মাকে কলেজ যেতে? এটা কেমন মেয়ে? আল্লাহ মাবুদ জানে। রাজ এবার অনেকটা ধমকের সুরে রানীকে ডাকল। উফ, এই গন্ডারটা একটুও শান্তি দিল না। ভাঙ্গা রেডিওর মতো কানে বাজতেই থাকে। আল্লাহ, রাক্ষসের বকবকানি কমাও। উল্লুকের জম। রাজ এবার আরও টাস্কি খেল। কিন্তু রানীর মুখের বকাগুলি তার শুনতে ভালো লাগে। তাই যখন বকে তখন এত রাগ দেখায় না রাজ। রাজ অনেক জোরে চিৎকার করল, রানী বলে। রানীও হুড়মুড়িয়ে উঠে পড়ল। কখন থেকে ডাকছি তোমায়? কে? কে মানে? আপনি কে? হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ না মানে ঘুমাবো আমি। রানী, ফান করা বন্ধ করো। চুপচাপ গিয়ে অজু করে নামাজ পড়ো। হুম। রানী, হুম, যাচ্ছি তো। আজব ডাইনোসরের মতো চিৎকার করছে। রানী ঘুমের চোখ ঢলতে ঢলতে ওয়াশরুমে গেল। আর রাজ দাঁড়িয়ে এটাই ভাবছে যে মেয়েটা এখনো ছোটই রয়েছে। ছেলে মানুষীগুলি এখনো রয়েই গেছে তার মাঝে। রানী ফ্রেশ হয়ে নামাজ পড়ে অনেকক্ষণ জায়নামাজের উপরে বসে রইল। নামাজ থেকে উঠে দেখে রাজ ঘরে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 6:55 বাজে। রানী নিচে গেল। রাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। 1 ঘন্টা ঘুমাতে পারো। আমি ডেকে কলেজ দিয়ে যাব। যাও। ঘুম আসছে না। টুনি আসবে না? বলতে পারছি না। তুমি আছো, হয়তো একটু পরেই চলে আসবে। হুম। ওখানে কোথায় যাও? এটা তো রান্নাঘরই। তো আমি সেখানেই যাচ্ছি। আপনি কি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেলেন? হোয়াট? ওখানে কি করবে বলবে তো? রান্না? রান্না মানে? মানে চা বানাবো। তুমি রাখো, টুনি এসে বানিয়ে দিবে। আমি পারব। যা বললাম তা করো। না, আমি পারব। তোমার করতে হবে না। ঈষৎ বললাম তো আমি পারব। রানী কথা না শুনে গেল চা বানাতে। একটুক্ষণের মাঝেই তার চিৎকার ভেসে এলো। রাজ দৌড়ে রান্নাঘরে গেল। গরম পানি পড়ে গেছে রানীর হাতে। হাতে ফোসকাও পড়ে গেছে। রাজ দেখে অগ্নি দৃষ্টি নিয়ে রানীর দিকে তাকাল। সাথে সাথে একটা চর বাসাতে হাত তুলল। রানী ভয়ে মাথা নিচু করে নিল। রাজরানীর ভয়ার্ত অবস্থা দেখে হাত নামিয়ে নিল। ফোসকা পড়া হাতটা ধরল রানীর। রাজ আরেকবার রেগে রানীর দিকে তাকাল। তারপর রানীকে নিয়ে সোফায় গেল। এখানেই বসে থাকবে না হলে। রাজ চলে গেল ঔষধের বক্সটা আনতে। রানী তখন জ্বালায় হাত নাড়াচ্ছে। রাজ ঠান্ডা পানি দিয়ে রানীর হাতটা ধুয়ে পোড়ার মলম লাগিয়ে দিল। মানা করেছিলাম না? এত মাতবরি করতে কে বলেছিল? যদি নাটা শুনতে তাহলে এমনটা হতোই না। বেশি বুঝো তো তাই এই অবস্থা। ইচ্ছে হচ্ছে একা কথা একবার বলবো, আর এই একবারেই তোমাকে শুনতে হবে।
কথা না শুনলে সত্যি মেজাজ খারাপ হয়। অন্যবার যখন সেটা না করব সে যদি করতে দেখেছি তাহলে কপালে শনি আছে। রাজ রানীকে বকছে আর সে চুপ করে মাথা নিচের দিকে দাবিত করে বসে রয়েছে। বলতে বলতে টুনি চলে এসেছে। রানীর হাতে মলম মাখা দেখে জিজ্ঞেস করল, ভাবিমনি হাতে কি হয়েছে? এটাকে বলে অতিরিক্ত পাকনামির ফল। কি হয়েছে দাদা ভাই? উনি গিন্নিপোনা করে গিয়েছেন। কি করছে? বিয়ে হয়েছে না তার, তাই স্বামীর জন্যে হয়তো চা বানাতে গিয়েছিল, গরম পানি ফেলে এই অবস্থা করেছে। আল্লাহ, কতটা পড়ে গেছে। মোটেও তা নয়, কিন্তু আমি তো এমনি চা বানাতে। থাক, তোমাকে আর বলতে হবে না, অনেক হয়েছে। দয়া করে আর আগ বাড়িয়ে কিছু করতে গিয়ে নিজের কিছু করো না, নচেত আমারই কষ্ট হবে। যা লাগবে টুনিকে বলবে। টুনি ওর যা যা লাগবে দেখে নিস। এখন চা বানিয়ে খাওয়া। হয়তো খিদে পেয়েছে, আমার জন্যে 1 কাপ কফি বানিয়ে আনিস। যত সব, আমাকে কষ্ট দেওয়ার জন্যে এমন করে। রাজ নিচের কথাটা বলতে বলতে উপরে চলে গেল। রানী আর টুনি অবাক হয়ে রাজের দিকে তাকিয়েছিল। রাজের কথাগুলি যেন রানীর বুকে ধরেছে। রানী, গতকাল তো আমি নিজেই তোমাকে কলেজ যেতে দিতে চাইনি, কিন্তু কাল সকালে রেডি হয়ে থেকো। ঠিক আছে। রাজ অফিস থেকে এসে রানীকে কথাগুলি জিজ্ঞাসা করে আবার উপরে চলে গেল। টুনিকে অর্ডার করে দিয়েছে একটা ব্ল্যাক কফি নিয়ে যেতে উপরে। টুনি তখন রাতের খাবার করছিল। ভাবিমনি, আপনি কফি বানাতে পারেন? তা একটু পারি। ও, টুনি কফি বানিয়ে রানীর কাছে গেল। ভাবিমনি, বলো। আমি তো রান্নাটা বসিয়েছি, আপনি তো দেখতে পারবেন না। তার চেয়ে আপনি গিয়ে কফিটা দাদাভাইকে দিয়ে আসেন। কিন্তু না হলে তো তরকারিটা লেগে যাবে। ঠিক আছে, দাও। রানী হাতে কফি নিয়ে উপরে গেল। রাজ তখন নীরব রাতে ব্যালকনিতে একা একা দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর এক কোণে দাঁড়িয়ে থাকা একলা কোনো মানব, যার নিজ বলতে কিছু নেই, এতএত কিছু থেকেও কিছু নেই, নেই বলতে কেউ নেই। একাকিত্বটাই যেন সে একলা দাঁড়িয়ে অন্তরাল থেকে অনুভব করে যাচ্ছে। আপনার কফি। রাজ নিজের একাকিত্বের ভাবনায় এতটাই মজে ছিল, রানীর কথা তার কানেই গেল না। শুনছেন আপনার কফিটা? ও হ্যাঁ, দাও। রাজ তার হাত থেকে কফিটা নিল, তবে হাতেই রেখে দিয়েছে, চুমুক দেয়নি কফির কাপে। প্রাণসী। রানী থমকে দাঁড়ায় রাজের চেনে ডাক শুনে। প্রাণসী, একটু দাঁড়াবে? সেদিনের কথাটা তোমার মনে আছে? যেদিন এই ব্যালকনিতে দাঁড়িয়ে বলেছিলাম, এখানে দাঁড়িয়ে প্রতিটা কফি তোমার সাথেই খাব। খাবে? তোমার প্রবলেম না থাকলে একটাতেই আমরা শেয়ার করতে পারি। রাজের এই নরম সুরে করা আবদার কলরবের মতো রানীর বুকে বাজচ্ছে, যেন সেই কলরব থেকে মধুর সুর ভেসে আসছে, যা রানীর মনকে ক্রমশ নরম থেকে নরম করে তুলছে। হবে? ঠিক আছে। সেদিনের মতো রাজের হাত থেকে রানী কফির মগটা কেড়ে নিল। তারপর কফির মগে তার লাল বর্ণের নরম ঠোঁট ছোঁয়াল। সেই কফি মগটা রাজের দিকে এগিয়ে দিল। রাজ রানীর হাত স্পর্শ করে মগটা নিল। রানী মগের যে জায়গায় ঠোঁট লাগিয়ে কফির মগে চুমুক দিল, রাজও সে জায়গায় নিজের ঠোঁট লাগাল। রানী বাহিরের দিকে তাকিয়ে আছে, আর রাজ রানীর দিকে। অনেকটা সময় সে রানীর দিকে তাকিয়ে রয়েছে। রানীও রাজের পানেই তাকিয়ে রইল। এবার
দুজন দুজনের দিকে তাকিয়ে এক অজানা দেশে হারিয়ে গেল। সেই নীরব পরিবেশ ভেঙ্গে রাজ হঠাৎই রানীকে ঝাপটে ধরল। বুকের সাথে মিশিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। বুকের জ্বালাটা অন্যজনের বুকের সাথে বিলীন করার বৃথা চেষ্টা করে চলছে। রাজ ডুকরে কাঁদতে লাগল, রানীকে জড়িয়ে ধরে। মনের ফাঁপা কষ্টটা কান্না দিয়ে সরিয়ে ফেলতে চাইছে। ভালোবাসা না পাওয়ার কষ্টটা, প্রিয় মানুষটা কাছে থেকেও দূরে থাকার কষ্ট না কুড়ে খাচ্ছে বউ, অথচ নিজেই সব অধিকার ত্যাগ করার জ্বালাটা রাজের বড্ড বেশি হচ্ছে। রানীকে ধরে কেঁদেই চলছে সে। আর রানীই বা কষ্ট না পাওয়ার কি আছে? ভালোবাসার মানুষটা যখন এইভাবে বুকে জড়িয়ে কেঁদে উঠে তখন কেউ ঠিক থাকতে পারে না, নিজের মাঝেও থাকতে পারে না। তার চোখেও কন্যার বন্যা বইতে থাকে। তারও বুক ফাটা কষ্টটা বেরিয়ে আসে চায়। সেও আর নীরব মানবী হয়ে থমকে পারে না। রাজ কাঁদতে কাঁদতে ফুপিয়ে উঠছে। রানীও রাজকে বাধা দিচ্ছে না। রাজ নিজেই রানীকে ছেড়ে দিল। একটা মুহূর্ত দেরি না করে নিচে চলে গেল। রানী কান্নার বন্যাজল সাথে নিয়েই রাজের পিছু ছুটল। রাজ বাহিরের দরজা দিয়ে সোজা বের হয়ে গেল। রানী পিছন থেকে রাজকে অনেক ডাকার পরেও রাজ পিছু ফিরল না। গাড়ি নিয়ে বের হয়ে গেল। রানী দৌড়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়ল। সেই ডুকরে কেঁদে উঠল। বুকের জমানো কষ্টটা সেও আর সইতে পারছে না। ঘণ্টা খানেক পর রানী নিজেই নিজের মনকে প্রশ্ন করছে, উনি সত্যি কি খারাপ কিছু করেছে? উনি তো ভালোবেসেই আমাকে তুলে এনে বিয়ে করেছিল। উনার ভালোবাসার মাঝেও তো আমি কোনো খাদ দেখি না। এমন উজাড় করা মন নিয়ে কটা লোক ভালোবাসতে জানে? উনি তো আমাকে পাগলেও মতো ভালোবাসে। সত্যিই উনি আমাকে খুব বেশি ভালোবাসে। আমিও বাসি। হ্যাঁ, উনাকে আমি নিজের থেকেও ভালোবাসি। এইভাবে কেউ ভালোবাসলে তাকে না ভালোবেসে পারা যায় না। কিন্তু না আর না। কাল বাড়িতে যাব। মা বাবাকে বললে বুঝবে হয়তো। ভাবিও বুঝাতে পারবে। উনাকে এইভাবে কষ্ট দিতে আমারও ভালো লাগছে না। চাই না দিতে। উনি তো বলেছিল বিয়ের পর সবটা ঠিক হয়ে যাবে, সবাই মেনে নিবে। মা বাবাও হয়তো আমাকে মানবে। মা বাবা আমাকে ফিরিয়ে নিলে উনাকে আমি আর কষ্ট দিব না। যদি না নেয়, না থাক, এইসব চিন্তার দরকার নেই। নিশ্চয় ভালো কিছু হবে। আমিও আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে আর কষ্ট দিতে চাই না। কালকের দিনটা অপেক্ষা করুন। আর কষ্টে থাকতে হবে না আপনার। রাত 10টা নাগাদ রাজ এলো। গাড়ির শব্দ শুনে রানী দৌড়ে নিচে গেল। দরজা খুলতেই রানীর বুকটা কেঁপে উঠল। রাজের চোখমুখ লাল হয়ে আছে। চুল এলোমেলো। পরনের শার্টটাও কেমন যেন হয়ে রয়েছে। ঘুমাওনি কেন? রাজের কথা শুনে রানীর আর বুঝতে বাকি নেই। রাজ ড্রিঙ্ক করে এসেছে। মুখ থেকে ঝাঝালো গন্ধ বের হয়ে আসছে। আপনি কোথায় ছিলেন? কি হলো বলুন? আমি ক্লাবে ছিলাম। মানে? হুম। রানী রাজের কলার ধরে। এত বাড়বেন না। পাখির ডানার মতো কুচ করে কেটে ফেলব। গরুর মতো ছাইপাশ কেন খেয়ে এসেছেন? আর রাক্ষসের মতো এমন দেখাচ্ছে কেন আপনাকে? নর্দমার আবর্জনা খেয়ে আসতে পারলেন না? আপনাদের মতো ভণ্ডদেরকে দেওয়ালের সাথে বেঁধে হায়ানের মতো মারা উচিত। রাজ রানীর কোমর জড়িয়ে ধরে অনেকটা কাছে নিয়ে এলো। কষ্টে ছিলাম, তাই খেয়েছি। এর আগে এমন হয়নি। তুমি বললে ছেড়েও দিব। আরে তুমি বললে তো আমি নিজে। থাক, ঘরে যাও। আপনি? আমি কি? আপনি কি করবেন? আমি নিচের সোফায় ঘুমিয়ে পড়ব। না হলে অন্য কোনো রুমে।
রানী রাজের কলার ধরে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছে। রাজও চলছে তার পিছু পিছু। শুয়ে পড়ুন। তুমি? আমি শুয়ে যাব। আগে গন্ডার আপনি যান। রাজ বিছানাস গিয়ে বসল। প্রাণসী, বলুন। এদিকে আসবে? হুম, বলুন। তোমার কোমরটা একবার জড়িয়ে ধরি? থাক, লাগবে না। একবার ডাকবে? কি? গন্ডার বলে? গন্ডার কোথাকার? বুদ্ধু একটা। রানী রাজের হাত নিজের কোমরে রাখল। রানী দাঁড়িয়ে আছে, আর রাজ বিছানায় বসে রানীর কোমর জড়িয়ে রেখেছে। বেচারা কোমর জড়িয়েই ঘুমিয়ে পড়েছে। অনেকটা নেশা হয়ে গিয়েছিল রাজের। তাই রাজের চোখে রাজ্যের ঘুম চলে এলো। রানী রাজকে ঠিকভাবে শুইয়ে দিয়ে নিজেও একপাশে শুয়ে পড়ল। সকাল সকাল উঠে রানী ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তারপর রাজকে ডেকে দিল। রাজও উঠে ফ্রেশ হয়ে নামাজটা সেরে ফেলল। একটা কথা ছিল। বলো। আজ কলেজ শেষ, আমি বাসায় যেতে চাই। রানীর কথাতে রাজ তার দিকে তাকাল। যদি উনারা তোমাকে বাসায় না যেতে দেয়? ঠিক আছে, নিয়ে যাব আমি। রাজ ল্যাপটপ নিয়ে বসে পড়ল। টুনি বাসায় রয়েছে, নিজের বাড়ি যায়নি। রাজ মানা করেছে যেতে, কারণ রাজ অফিস চলে গেলে রানী এত বড় বাড়িতে একা থাকবে। টুনি নাস্তা রেডি করে রানীকে ডাক দিল। রাজ আর রানী নাস্তা করে নিল। রানী, জি। উপরে এসো। কথাটা বলে রাজ উপরে গেল। রানীও গেল। রানী উপরে গিয়ে বলল, বলুন। আলমারিটা খুলো। কেন? এমনি। গিয়ে খুলো। এমনি খোলার দরকার কি? আমি বললাম তাই। যাও। আজব মানুষের আজগুবি কথা। রানী গিয়ে আলমারিটা খুলল। কি করব? আলমারির ডানদিকের কোনায় হাত দাও। দিলাম। কি পেলে? একটা শপিং ব্যাগ। নিয়ে এসো। রানী ব্যাগটা নিয়ে তার কাছে গেল। এটার মাঝে একটা বোরকা আছে, সেটা পরেই রাস্তায় বের হবে। কিন্তু আমি তো বোরকা পরি না। পরো না। পরবে। এখন থেকে এটা পরেই বের হবে। বিয়ের দিন সাজানোর সময় বলেছিলাম, তোমার এই রূপ যেন কেউ না দেখে, তাই এটা পরবে। তাহলে কলেজেও শান্তিতে থাকবে, পর্দা করাও হবে। ছেলেরাও আমার রূপবতী বউকে বিরক্ত করবে না। ছেলেদের বিরক্তের কথা বলতেই রানীর মনে পড়ল শাডিনের কথা। এই একটা ছেলেই আছে যে রানীকে বিরক্ত করে মারে। রাজ জানেও না। জানবে কি করে? রানী বলেনি তাকে। সাদা ধবধবে বোরকাটা পরে রানী আয়নার সামনে গেল। সুন্দর লাগছে তাকে। লোকটার পছন্দও আছে। অনেক সুন্দর বোরকাটা। সাদা রংটাই হয়তো উনার পছন্দ। মানুষটা যেমন, তার মনটাও তেমন। রানী হিজাব করছে, আর রাজ বিছানায় বসে বসে দেখছে। কি দেখেন আপনি? কোনো দিন মেয়ে দেখেননি? ঢং। দেখিনি তো। তাই বলে যে নিজের বউকেও দেখব না তা তো নয়। দারুণ লাগছে কিন্তু। ধন্যবাদ। বউকে দারুণ বললে কি ধন্যবাদ দেয়? তো কি দেয়? কিস দেয়। রানী লজ্জা পেয়েছে। তার মুখ লজ্জায় রঙিন হয়ে উঠেছে। এত লজ্জা পেতে হবে না। চলো। প্রাণসী, বলুন। রাজরানীর একটু কাছে গিয়ে তার কপালে একটা চুমু দিল। তারপর দিল নেওয়া সেই এক গালে হাসি দিয়ে বেরিয়ে গেল। রানী অবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিল। রাজের এই হাসিটা মনে হয় সে অনেক দিন দেখে না। কতদিন সে এই হাসির পিপাসায় ভুগছিল।
অথচ এই হাসি রানীর অনেক পছন্দের একটা জিনিস। দুজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো বুলি নেই। গাড়ি চলছে ধেয়ে। তুমি ছুটির পর কলেজের সামনে দাঁড়াবে, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে। রানীর কলেজের সামনে এসে পড়েছে। চলো তোমাকে দিয়ে আসি। রাজ আর রানী কলেজের গেট দিয়ে যাচ্ছিল। এমন সময় সামি স্যারের দেখা। দোস্ত তুই এখানে? হুম। এখানে কেন? রানীকে নিয়ে এলাম। কিন্তু তুই? আমি এই কলেজের প্রফেসর। তাহলে তো ভালোই হলো। ওকে হয়তো চিনিস, একটু দেখে রাখিস। আসসালামু আলাইকুম স্যার। তুমি বকবক করা রানী না? জি স্যার। রাজ ও তোর সাথে? বুঝলাম না কিছু। ও আমার ওয়াইফ। হোয়াট? হুম। আর ইউ ক্রেজি ইয়ার? এত ছোট মানে? সবটা তোকে অন্যদিন বলবো, এখন না। রানী তুমি? রানী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, কারণ তার বলার মতো কিছু নেই। ঠিক আছে দোস্ত, আমি দেখে রাখবো ওকে। আর ও তো খুব ভালো ছাত্রী। যাই হোক, বিয়ে তো করেই ফেললি, খাওয়ালি না তো। তুই যা খেতে চাস খাওয়াব। ওকে দেখে রাখিস। ওকে ইয়ার, অন্যদিন খাওয়া হবে। তোর বউ মানে আমার ছাত্রীর রান্না খাবো একদিন। ভালোই হলো, তোর বউ আমার ছাত্রী, তবে মজা নিতে পারবো না। যতই হোক আমার ছাত্রী তো। থাক, ওর সামনে আর তোর লিকফুল করলাম না। কলেজে রটে যাবে না হলে। ওকে দোস্ত, আমি একটা কাজে বাহিরে যাচ্ছি, তুই ওকে ক্লাসে দিয়ে আয়। ওকে। আর রানী, কোনো সমস্যা হলে জানিও। জি স্যার। যাই দোস্ত। বাই। আবার দেখা হবে। ওকে। সামি চলে গেল। রাজ রানীকে নিয়ে কলেজের ভিতর ঢুকল। মুমুর সাথে দেখা হয়ে গেল। রাজকে দেখে মুমু দৌড়ে এলো। আরে ওই মিয়া, আমার বান্ধবী কই? আমার বান্ধবীকে রেখে এখন আরেক মেয়েকে নিয়ে কলেজ আসছেন? ওই ছেড়ি, তোর বাড়ি কই? মুলা? মানে? মুলার বাচ্চা, আমি প্রাণসী না মোমানে রানী। রানীর কথা শুনে রাত জুড়ে হেসে উঠল। তোমরা থাকো, আমি যাই। কলেজ ছুটি হলে কল দিও। সাবধানে থেকো। এই বলে রাজ চলে গেল। রানী তুই? জি আমি। তোর জম। রানী তুই উনার সাথে মানে কিছু বুঝতে পারছি না। তোর এই ছোট বাক্সে না বললে কিছু ঢুকবেও না। তুই চল, আমি তোকে বলবো। রানী আর মুমু দাঁড়িয়ে আছে কলেজের সামনে। কলেজ ছুটি হয়ে গেছে। একটুক্ষণের মধ্যে রাজ চলে এলো গাড়ি নিয়ে। রানীকে বিদায় জানিয়ে মুমু চলে গেল। রানী গাড়িতে উঠল। রাজও চুপচাপ গাড়ি চালাচ্ছে। তাদের গন্তব্যে চলে এসেছে। রাজ বসেছিল। রানী গাড়ি থেকে নামল। আপনি যাবেন না? না। কেন? আমাকে তোমার সাথে দেখলে হয়তো তারা বেশি রেগে যাবে। তার থেকে তুমি গিয়ে আগে ওদিকটা সামলাও, তারপর পরিস্থিতি ঠিক হলে আমি যাব। ঠিক আছে, আপনি এখানে থাকুন। রানী রাজের উত্তরের অপেক্ষা না করে ভিতরে গেল। রানী খুব ভয় ভয় কলিং বেল চাপল। ওপাশ থেকে তার ভাবি নয়না দরজা খুলে দিল। রানীকে দেখে নয়না অনেকটা অবাক। রানী তুমি? আসো আসো, ভিতরে আসো। কোথায় ছিলে তুমি? সেদিন কোথায় চলে গিয়েছিলে আমাদের না জানিয়ে? থাক, এই সব পরে হবে। তুমি আগে ভিতরে এসো। মা বাবা দেখুন কে এসেছে। মা।
রানী নিঃশব্দে ঘরে এলো। কি হলে নয়না? কে এসেছ? তুই কোথায় ছিলি? তুই কি রে, কোথায় চলে গিয়েছিলি? রানীকে ধাক্কাতে ধাক্কাতে বলল তার মা। কিন্তু রানী চুপ। রেহানা কে এসেছে বাসায়? তুই চুপচাপ দাঁড়া, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। শুনছ, বলছিলাম যে রানী এসেছে। কি? ওই মেয়ে এখানে কেন এসেছে? রানীর বাবা পাশের রুম থেকে তেড়ে এলো। তার চোখে মুখের রাগ দেখাচ্ছে। তুই এখানে কি করছিস? এখানে কেন এসেছিস? তুই কেউ নাই বাড়ির। কেন এসেছিস এখানে? চলে যা এক্ষুনি। বাবা, বাবা আমার কথাটা একটু শুনো। বাবা আমি। চুপ কর, কোনো কথা শুনতে চাই না আমি। চলে যা এখান থেকে, দূর হো। মেয়েটা কি বলছে একটু শুনোই না। রেহানা, তুমি এটা কি করে বলতে পারছো? ওই মেয়ে আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। পাড়ার লোক ছি ছি করে। এখন তুমি বলছো এই মেয়ের কথা শুনতে? তুই এখনই চলে যা এখান থেকে রানী। আমি তোর মুখ দেখতে চাই না। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা, রানীর কথাটা না হয় একটু আসলে শুনতে তো দোষ নেই। নয়না, তুমি থামো। তোমাকে যথেষ্ট স্নেহ করি। এখন আমি চাই না ওই মেয়ের জন্যে তোমাকে কটু কথা বলি। বাবা, আমার কথাটা তুমি একটু শুনো। সেদিনের কথা আমি শুনতে চাই না। সেদিনই আমার মেয়ে মারা গেছে। তাই সেদিনের কথা আমি মনে করতে চাই না, ভুলে যেতে চাই। রানী তার বাবার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তুই চলে যা এখনই। আর কোনো দিন যদি এই বাড়িতে আসিস, তাহলে আমি এই বাসা থেকে চলে যাব। না হলে আত্মহননে বাধ্য হব। রানীর বাবা চলে গেল। উনার কথা শুনে সবাই স্তম্ভিত, চুপচাপ দাঁড়িয়ে আছে। রানীর চোখ দিয়ে গড়গড় করে পানির দানা গড়িয়ে পড়ল। রানী এই কষ্ট আর নিতে পারছিল না। কান্না ভরা চোখে রানী দৌড়ে বেরিয়ে এলো। দুনিয়ার সব মেয়েরা তাদের বাবাকে একটু বেশিই ভালোবাসে। তাদের মনে বাবা নামক ব্যক্তিটা অনেকটা জায়গা জুড়ে থাকে। বাবার সামান্য কটু কথা তাদের বুকে ছুরির মতো বিঁধে, কষ্টে বুক ফেটে যায়। বাবা মানুষটার বৈশিষ্ট্যটাই অমন। রানীও তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে। উনার মুখে এমন কথা শুনে তার বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সব দুঃখ তার বুকের মাঝে জমা হয়েছে। রানী দৌড়ে গাড়ির সামনে গেল। একটুও দেরি না করে গাড়িতে উঠে বসল। এতক্ষণ রাজগাড়িতেই বসে রানীর অপেক্ষা করছিল। রানীকে এমন অবস্থা দেখে সে যে খুব বেশি অবাক হয়েছে এমনটা নয়। কারণ সে বুঝতে পারছিল এমন কিছু একটা হবে। তবে রানীর কান্না ভারাক্রান্ত চেহারাটা দেখে রাজে দুঃখ লাগছে। কি হয়েছে? গাড়ি চালান। কান্না করতে করতে রানী কথাটা বলল। বলো কি হয়েছে ওখানে? রানী তখনও কান্নাই করছিল। রানী বলো। আপনাকে বললাম তো গাড়ি স্টার্ট দিন, না হলে অন্য গাড়ি দিয়ে আমি চলে যাব। রানী চিৎকার করে বলল। রাজ কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দিল। সারাটা রাস্তা রানী কান্না করে এলো। রাজ বাধা দেয়নি, কারণ সে রানীর মনটা বুঝতে পারছিল। ভালোবাসা তো সেটাই যেখানে একে অন্যকে বুঝতে পারে, না বললেও মন বুঝে নিতে জানে। রাজ চুপ করে ড্রাইভ করছিল। পাশের সিটে বসে রানী কান্না করছিল, খুব বেশি কান্না করছিল। বাসার সামনে গাড়ি থামতেই রানী গাড়ি থেকে বের হয়ে গেল। তারপর দৌড়ে সে ভিতরে গেল। রাজও সময় নষ্ট করেনি। গাড়ির চাবি গাড়ির মাঝে রেখেই সে রানীর পিছু নিল। রানী দৌড়ে নিজের রুমে গেল।
ধপাস করে দরজাটা লাগিয়ে দিল রাজ আসার আগেই। রাজ এসে দরজা ধাক্কাচ্ছে। রানী কোনো রকম সাড়া দিচ্ছে না, কেঁদেই চলছে সে। রানী প্লিজ দরজা খুলো। রানী এমন করো না, দরজা খুলো। লক্ষ্মীটা আমার, দরজা খুলো। প্রাণসী প্লিজ দরজাটা খুলো। প্রাণসী, আপনি এখান থেকে যান এখন। প্লিজ প্রাণসী দরজা খুলো। আপনি যান, দরজাটা খুলো প্লিজ প্রাণসী। আপনাকে আমি যেতে বললাম তো, যাবেন নাকি? একবার দরজাটা খুলো, দেখেই চলে যাব। জানোয়ার, তুই যা এখান থেকে। ডাইনোসর, তোর জন্যে আমার এই অবস্থা। ডেভিলের মতো কিডন্যাপ করে না আনলে আজ আমার সাথে বাবা এমনটা করত না। সরি, প্লিজ আপনি এখান থেকে যান। আমাকে একটু একা থাকতে দিন, আমি একা থাকতে চাই। প্লিজ আপনি চলে যান, চলে যান এখান থেকে। খুব কান্না করে যে রানী কথা বলল, তা রাজ বুঝতে পারছে। রাজের মনে বড্ড আঘাত লেগেছে। সে চুপচাপ চলে গেল রুমের সামনে থেকে। আর রানী চিৎকার করে বুক ফাটিয়ে কান্না করছে। রাতটা দুজন দু জায়গাতেই কাটিয়েছে। সকালে যখন রানী ঘর থেকে বের হল, তার চোখ মুখ লাল হয়ে আছে। রাজ পাশের রুমে থেকে বের হয়ে রানীর হাতটা টেনে ভিতরে নিয়ে গেল। রানীকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, কাল কি এমন হয়েছিল যে দরজাই খুললে না? আমাকে ভিতরে ঢুকতে দিল না। সারাটা রাত তোমার থেকে দূরে রাখলে? ছাড়ুন, আমার লাগছে। আগে আমার উত্তর দাও, বলো। আপনার সবচেয়ে বড় দোষ, আপনি আমাকে কিডন্যাপ করে বিয়ে করেছেন, যার জন্যে বাবা আমার মুখ দেখবে না বলেছে। সবটা আপনার জন্যে। কি হলো, কথা বলছেন না যে? দেখো, সবটা আস্তে থাক, আর বুঝাতে হবে না। আমি ছোট বলে যা ইচ্ছা বুঝিয়ে ফেলতে পারেন, তবে আমি এতটা বাচ্চা মেয়ে না। ছাড়ুন আমায়। আগে বলো, আমার কথা শুনলে না কেন? আমি আপনার কথা শুনব না, ছাড়ুন আমায়। রানী রাজকে এক ধাক্কা দিয়ে চলে গেল। বড়বার বেড়েছ তুমি। যাক, কয়েকটা মাসে তো ব্যাপার, নো প্রবলেম প্রাণসী। সকালের খাবার খেয়ে রানীকে কলেজ দিয়ে রাজ অফিসে চলে গেল। অফিসের কাজ করতে করতে রানীর কথা মনে পড়ল তার। আল্লাহ, ওর তো কলেজ ছুটির টাইম হয়ে আসছে। অফিসে অনেক কাজও জমা আছে। কি করি? অফিস থেকে একটা গাড়ি পাঠিয়ে দেই, সেটাই ভালো হবে। রানীকে জানিয়ে, ও শিট, ডেমিট। রানীকে তো একটা ফোনই কিনে দেওয়া হলো না। কি করব এখন? না, মুমুকে একটা কল দেই। রাজ মুমুর নাম্বার আগেই এনে রেখেছিল। মুমুর নাম্বার ডায়াল করল। মেয়ে হয়তো অন্য কারো সাথে কথা বলছে। ফোন ব্যস্ত। রাজ আবার কল দিল। না, এবার রিং হচ্ছে। হ্যালো, কে আপনি? চুপ মেয়ে, ফোনে এত কথা বলতে হয় কেন? আরে মেয়ে, আপনি কে? এত কথা বলেন কেন? আমি যা ইচ্ছা করব তাতে আপনা। মুলা মানে? মুমু, আমি রাজ। ও হবু দুলাভাই? না, এখন তো আর হবু নেই। দুলাভাই, আপনি আমার নম্বর পেলেন কোথায়? আর মশাই, আপনি আমাকে মুলা কেন ডাকলেন? তুমি বেশি কথা বলছিলে। যাই হোক, রানী কোথায়? ওকে ফোনটা দাও। ও তো এই মাত্র চলে গেল। চলে গেল মানে? হুম, রানী রিকশা করে চলে গেল। ওকে, বাই। মুমুকে আর কথা বলতে না দিয়ে কলটা কেটে দিল। বাসার নাম্বারে কল দিল সে। টুনি ফোন ধরল।
টুনি, দাদা ভাই, রানী বাসায় আসলে আমাকে কল দিয়ে জানাবি। ঠিক আছে দাদা ভাই। দেখে রাখিস ওকে। ঠিক আছে দাদা ভাই। রাজ কলটা কেটে দিল। একটা কফির অর্ডার দিল পিয়নকে। নিজের জায়গায় বসে বসে ভাবছে, বাবা মাকে একবারও বললাম না যে আমি বিয়ে করে ফেলেছি। ওরা জানলে কি করবে, কি রিয়েক্ট করবে কে জানে। একবার জানানো দরকার। রাজ ফোনটা হাতে নিয়েও আবার রেখে দিল। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কল দিল তার মাকে। হ্যালো মা। রাজ বাবা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? এই তো। বাবা কি করছিস? অফিসে মা। বাবা কোথায়? তোর বাবা আজ অফিসে গেল। মিটিং আছে নাকি? ও বোন কোথায়? ও ভার্সিটিতে। মা একটা কথা ছিল। বল। কিভাবে বলবো ভাবছি। আমি না তোর মা। বল। মা আমি না। বল। আমি বিয়ে করে ফেলেছি মা। মার চুপ থাকা দেখে রাজের কেমন লাগছে। মা, মা, কিছু তো বলো। মেয়েটা কে? মা আসলে আমাদের জন্যে অপেক্ষা করা যেত না? মা বিষয়টা অন্য রকম ছিল। তাই। দূর পাগল। আমি খুশি হয়েছি। যাই হোক এবার আমার ছেলের ঘরে মন বসবে। হা হা হা। মেয়েটা কেমন? মাশাল্লাহ। তোমাকে আমি ছবি পাঠাবো। দেখে নিও। ঠিক আছে। তোর বাবাকেও বলবো। আচ্ছা মা। অফিসের কাজ আছে রাখছি পরে কথা হবে। ঠিক আছে। নিজের খেয়াল রাখিস। ঠিক আছে মা বাই। ওকে বাবা বাই। রাজ কলটা কেটে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রানীর বাবা মাও এইভাবে মেনে নিলে হয়তো সেও এতটা বিহেভ করত না। আল্লাহ সবটা ঠিক করে দাও। রাজ নিজের কাজ মন দিল। রাত ৯টা বাজে। রানী বসার ঘরে বসে বই হাতে নিয়ে আনমনে ভাবছিল। হঠাৎ নিজের কানে কারো ঠোঁটের স্পর্শ অনুভব করল সে। থমকে গিয়ে পিছন ফেরল। রাজ এক গালে হেসে দাঁড়িয়ে আছে। আপনি? আমার বাসায় আমি আসব না তো কে আসবে? আমি বাসার কথা বলিনি। তো কিসের কথা বললে? দেখুন আপনি এমনটা করলেন কেন? কি করলাম? আপনি আমার কাকানে। কানে কি? মানে? কানে সমস্যা হচ্ছে? আরেকটা দিব? না। আপনি জানতো এখান থেকে। রাজ আবার এক গালে হেসে উপরে চলে গেল। রাতের খাবার খেয়ে রানী পাশের রুমে গেল। রাজ অপেক্ষা করছিল রানীর জন্যে, তাকে না পেয়ে পাশের রুমে গেল। আপনি? তুমি এখানে কেন? আমি এখন থেকে এখানেই ঘুমাব। কিন্তু আমি আমার রুম ছেড়ে ঘুমাতে পারবো না। ঠিক আছে আপনি আপনার রুমে যান। তুমিও চলো। না আমি এখানে আর আপনি ওখানে থাকবেন। রাজ রানীর হাত ধরে একটানে নিজের কাছে আনল। বেশি হয়ে যাচ্ছে না? না। চলো। যাব না আমি। ছাড়ুন। রাজ রানীকে কোলে তুলে নিল। ছাড়ুন বলছি। ছাড়ুন আমায়। আমি আপনার সাথে শুব না। ছাড়ুন। রানীর এত চরকিলে রাজ টলল না। রাজ নিজের রুমে গেল রানীকে কোলে নিয়ে। এখন ঘুমাও। না ঘুমাবো না। তাহলে বিছানার সাথে হাত পা বেঁধে আমি শুয়ে পড়ব। রাক্ষস একটা। আর তুমি পেতনি। কি? হুম। তুমি শেওড়া গাছের কালো পেতনি। আমি পেতনি? আমি কালো? আমি কালো তাহলে আমাকে কিডন্যাপ করে বিয়ে করেছিলেন কেন? লাগবে না আমার। আমি চলে যাব। আমি কালো কালোই ভালো।
রাজ রানীকে গিয়ে জড়িয়ে ধরল। নিজের বুকের মাঝে লুকিয়ে নিল মনে হয়। আমি এই মেয়েটাকেই ভালোবাসি। কে বলে তুমি কালো? তুমি আমার কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর। ভালোবাসার চেয়ে আরো সুন্দর কিছু হয় নাকি? তুমি তো আমার ভালোবাসা, আমার প্রাণসী। চলবে।